নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নেপালে জনরোষ বাড়ছে, আক্রান্ত প্রধানমন্ত্রীর বাড়ির রাষ্ট্রপতি ভবন। সেনার পরামর্শ পদত্যাগ প্রধানমন্ত্রী ওলির। নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল নয়াদিল্লি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে 2026 সালের মার্চ মাসে। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল আগামী 31 অক্টোবরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মুর্শিদাবাদের রাজনগরে কার্গিল ঘাটে নৌকাডুবি। নৌকায় জল ঢুকে মুহূর্তের মধ্যেই উল্টে যায় নৌকা। অধিকাংশ জনকে উদ্ধার করা গেলেও এখনো কয়েকজন নিখোঁজ। আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বিশেষ কর্মসূচির ডুয়ার্সে যোগ দেবেন প্রশাসনিক সভায়। চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেবেন পাট্টা। বৃষ্টিতে জল বাড়ছে যমুনায়, আশঙ্কা তাজমহলের নিরাপত্তা নিয়ে। সতর্কতায় নজর রাখছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেপালে জনরোষ বাড়ছে, আক্রান্ত প্রধানমন্ত্রীর বাড়ি। কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ। নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল নয়াদিল্লি। জিনজি বিক্ষোভের জের পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুরও চালায় তারা। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিংদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি। নেপাল জুড়ে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নতুন বিধিনিষেধকে ঘিরে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল। জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। ইতিমধ্যেই অন্তত 19 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর মিলেছে। অভ্যন্তরীণ চাপে সরকার সোমবার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু ততক্ষণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে একাধিক শহরে বিক্ষোভে উত্তাল তরুণেরা। জেন জেড আন্দোলন নামেই পরিচিত এই তরঙ্গ দেশ জুড়ে তীব্র প্রভাব ফেলেছে। এই সহিংসতার দায় নিয়ে প্রথমে পদত্যাগ করেন গৃহমন্ত্রী রমেশ লেখক। এরপর মঙ্গলবার রাতে রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় তার সরে দাঁড়ানোই এখন একমাত্র পথ। বিশেষজ্ঞদের মতে ওলির পদত্যাগে নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়ল। সংসদে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশের তরুণদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং গণতান্ত্রিক সমাধানের আশা করছে। সংক্ষেপে, নেপাল এখন এক অভূতপূর্ব সংকটে। একদিকে তরুণ প্রজন্মের ক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা। আগামী দিনগুলোই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। হাই নিউজ নেটওয়ার্ক। রোগীর মৃত্যুর পর টাকা বকেয়া থাকলেও আটকে রাখা যাবে না দেহ। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রোগীর মৃত্যুর পর টাকা বকেয়া থাকলেও আটকে রাখা যাবে না দেহ। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। বলা হচ্ছে, রোগীর পরিবার টাকা বকেয়া রেখেছে অথবা অন্য কোনো কারণকে হাতিয়ার করে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি কোনোভাবেই দেহ আটকে রাখতে পারবে না। যদি রোগীর পরিবারের কোনো রকম বকেয়া থাকে তবে তা জানাতে হবে কমিশনকে। বকেয়া টাকা মৃতের পরিবারের কাছ থেকে উদ্ধার করার দায়িত্ব নেবে কমিশনই। কিন্তু দেহ আটকে রেখে পরিবারকে হয়রানির মুখে ফেলা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোগীর মৃত্যুর 5 ঘন্টার মধ্যে দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। এর চেয়ে বেশি সময় রাখলে তার যথাযথ কারণ লিপিবদ্ধ করতে হবে। অনেক সময় মৃতের পরিবারের কোনো সদস্য ভিন রাজ্যে বা দেশের বাইরে থাকেন। সেক্ষেত্রেও তারা অনুরোধ করেন দেহ কিছুক্ষণের জন্য মর্গে রেখে দেওয়ার জন্য। শুধুমাত্র সেই পরিস্থিতিতেই 5 ঘন্টার বেশি দেহ হাসপাতালে রাখা যেতে পারে। এরপরও যদি কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম দেহ আটকে রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছে কমিশন। উল্লেখ্য, টাকার জন্য দেহ আটকে রাখার ঘটনা প্রায়শই দেখা যায়। এই সংক্রান্ত অসংখ্য অভিযোগও জমা পড়েছে কমিশনে।
কখনো রোগীর পরিবারকে দায়ী করে নার্সিংহোম কর্তৃপক্ষ এই ধরনের দাবি তুলেছে, কখনো বলা হয় বীমা সংস্থা টাকা মেটাতে দেরি করছে। এদিকে জটিলতায় পড়ে হয়রানির শিকার হতে হয় মৃতের পরিবারের। সম্প্রতি কমিশনে এমনই এক অভিযোগ জমা পড়েছে। নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন মুদাসির পারভেজ নামে এক যুবক। তার অভিযোগ, তার পরিবারের একজন লোক ওই হাসপাতালে মারা যান, কিন্তু সময় পেরিয়ে গেলেও দেহ হস্তান্তর করা হয়নি পরিবারকে। বীমা সংস্থা টাকা মেটাতে দেরি করছে এই অজুহাতে 15 ঘন্টা ধরে আটকে রাখা হয় রোগীর মৃতদেহ। এই অভিযোগের পরই নড়েচড়ে বসে কমিশন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার পর সোমবার তারা নির্দেশিকাও জারি করল। হাই নিউজ নেটওয়ার্ক। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 2026 সালের মার্চ মাসে হবে। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। এবার থেকে দুটি পর্যায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা 2026 সালের মার্চ মাসে হবে। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের 72 ঘন্টা পর ওয়েমার আপলোড করা হবে বলে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। সংসদ সভাপতি বলেন, আমরা পরিদর্শনে গিয়েছিলাম, কোথাও কোনো অসুবিধাও দেখা যায়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছেন তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার দিন চালু ছিল দুয়ারে পোর্টালের অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম। তবে একসঙ্গে অনেকে অনলাইনে প্রবেশ করায় প্রথম দিনই সামান্য সমস্যার মুখে পড়তে হয়েছে। সভাপতির দাবি, কাল থেকে আর সমস্যা হবে না। ফল প্রকাশের 72 ঘন্টা পর কেন ওয়েমার শিট আপলোড তা নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, প্রায় 40 লক্ষ ওয়েমার শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওয়েমার শিট দেওয়া হবে। এদিকে সংসদের তরফ থেকে জানানো হয়, প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন 5527 জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তরবঙ্গ আঞ্চলিক দপ্তরের আওতায় পরীক্ষা কেন্দ্রগুলির অনুপস্থিতের সংখ্যা 1321 জন, বর্ধমানে 1465 জন, মেদিনীপুরে 668 জন এবং কলকাতায় 2373 জন। এছাড়াও 14 জন অসুস্থ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। তবে 497 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিয়েছেন। কোথাও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরাও পড়েনি কেউ। সংসদ সভাপতির দাবি, প্রথম দিনে পরীক্ষার সার্বিক ছবি ইতিবাচক ছিল। তবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। অভিযোগ, 3 মাস ধরে বই পাননি বহু ছাত্রছাত্রী। যদিও সংসদ সভাপতির জবাব, 3 মাস নয়, 1 মাস দেরি হয়েছিল। যে বিষয়টির বই দেরি হয়েছে সেটির পার্ট ভিডিও টিউটোরিয়াল আকারে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল। ফলে ছাত্রছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন ধাঁচে প্রথম দিন সফলভাবে শেষ হলেও সামনে আরও কয়েকটি বিষয় নিয়ে সংসদকে ভাবতে হবে বলে মনে করছে শিক্ষকরা। যেমন বিজ্ঞান বিষয় পরীক্ষার সময়সীমা ও ওয়েমার শিট আগেভাগে দেওয়ার দাবির মতো বিষয়। এই নিয়ে সংসদ সভাপতির আশ্বাস, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। কোনো গ্যালোপিং লোকাল ট্রেন না, চলতি মাসেই শুরু হচ্ছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে শহরতলি ও আশেপাশের জেলাগুলি থেকে বহু মানুষ ভিড় করেন কলকাতার পুজো দেখার জন্য। আর সেক্ষেত্রে যাতায়াতের মাধ্যম থাকে লোকাল ট্রেন। ভিড় এড়াতে আগাম প্রস্তুতি শুরু করে দিল এবার শিয়ালদহ বিভাগ। কোনো গ্যালোপিং লোকাল ট্রেন না, চলতি মাসেই শুরু হচ্ছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে শহরতলি ও আশেপাশের জেলাগুলি থেকে বহু মানুষ ভিড় করেন কলকাতার পুজো দেখার জন্য। আর সেক্ষেত্রে যাতায়াতের মাধ্যম থাকে লোকাল ট্রেন। ভিড় এড়াতে আগাম প্রস্তুতি এবার শুরু করে দিল শিয়ালদহ বিভাগ। এদিন ডিআরএম এবং অন্যান্য আধিকারিকরা দীর্ঘক্ষণ বৈঠক করেন বলে সূত্রের খবর। পুজোর দিনগুলিতে অর্থাৎ 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত কোনো গ্যালোপিং লোকাল ট্রেন থাকবে না। শিয়ালদহের সব শাখায় সব
স্টেশনে সব লোকাল ট্রেন থামবে বলে ঘোষণা করা হয়েছে। ট্রেন চলাচলের সময়সীমাও বাড়ানো হবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে মোট 21টি টিকিট কাউন্টার রয়েছে। পুজোর দিনগুলিতে সব টিকিট কাউন্টারই খোলা থাকবে। এছাড়াও শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত 10টি মোবাইল ইউটিএস ব্যবস্থা করা থাকবে। 17টি এটিভিএম কার্যকর থাকবে। সারাদিন পরিষেবা সচল রাখা এবং সব দিক খতিয়ে দেখার জন্য একজন অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়ার সর্বক্ষণ মোতায়েন থাকবে বলে খবর। ভিড় এড়াতে বিশেষ কাউন্টার পরিচালনার জন্য অতিরিক্ত বুকিং ক্লার্কদের অস্থায়ীভাবে মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে। ভিড় এড়াতে পুজোর দিনগুলিতে শিয়ালদহ রেল স্টেশনের বাইরে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা জারি করা হবে। ওই দিনগুলিতে বিকেল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত স্টেশন চত্বরে কোনো ট্রলি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না বলেই খবর। শিয়ালদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকের অংশ রেলের কাজের জন্য করোনা পরবর্তী সময় থেকে বন্ধ রয়েছে। পুজো উপলক্ষে ওই অংশ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এবারও সেই অংশ খোলা থাকবে বলেই খবর। ওই অংশে 4টি টিকিট বুকিং কাউন্টার এবং 4টি এটিভিএম থাকছে। প্রতিমা দর্শনের জন্য শিয়ালদহ স্টেশনে নামা লোকজন ওই পথ ধরতে পারবেন বলেই জানানো হয়েছে। মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম নির্ধারিত হয়েছে। পুজোর দিনগুলিতে 9 ও 11 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে এইসব ট্রেন এসে থামবে এবং ছাড়বে। জরুরি ভিত্তিতে অন্যান্য স্টেশনগুলির দিকেও নজরদারি থাকছে। শিয়ালদহ কল্যাণী, শিয়ালদহ সোনারপুরের মধ্যে রাতে বিশেষ ট্রেন চালানোর চিন্তা ভাবনাও চলছে। যাত্রীদের চাপ কমাতে প্রয়োজনে আরও অধিক রেক চালানো হতে পারে বলেও খবর। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি ও সংশ্লিষ্ট এলাকায় ধারাবাহিক বৃষ্টির জেরে এবার তাজমহল ঘিরে আশঙ্কার ছায়া। হু হু করে বাড়ছে যমুনার জল। ইতিমধ্যে জলস্তর পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। প্লাবিত যমুনার নিম্ন অববাহিকা। বৃষ্টি অব্যাহত থাকলে জল পৌঁছে যাবে তাজমহলের দোরগোড়ায়। অবিরাম বৃষ্টির জেরে আগ্রার তাজমহল সংলগ্ন যমুনা নদীর জলস্তর হঠাৎই বেড়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীর জল ক্রমশ সতর্কতার সীমার কাছাকাছি পৌঁছেছে। এতে একদিকে আতঙ্ক ছড়িয়েছে নদীর পাড়ের নিচু এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে, অন্যদিকে ঐতিহাসিক স্থাপত্য যেমন তাজমহল নিয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরে পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জলধারার অঞ্চলে প্রবল বর্ষণ হয়েছে, ফলে যমুনার জলের প্রবাহ অনেকটাই বেড়ে গিয়েছে। আপাতত তাজমহলের কোনো সরাসরি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না। প্রত্নতত্ত্ব বিভাগ ও জেলা প্রশাসন কড়া নজর রাখছে যাতে নদীর জোয়ার স্মৃতিসৌধের ভিত্তি বা আশেপাশের উদ্যানে কোনোভাবে প্রভাবিত না হয়। এদিকে নদীর ধার ঘেঁষা বসতিগুলি সতর্ক জারি করা হয়েছে। প্রয়োজনে দ্রুত সরানোর ব্যবস্থাও রাখা হয়েছে প্রশাসনের তরফে। বিশেষজ্ঞদের মতে মৌসুমে বৃষ্টির যমুনার জল ওঠানামা নতুন কিছু নয়, তবে এবছর বর্ষণের তীব্রতার চাপ বাড়িয়েছে। আগামী কয়েকদিনে আবহাওয়া ও বৃষ্টিপাতের ওপর নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে যাবে। অন্যদিকে উত্তরপ্রদেশের মথুরায় টানা বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিপাকে পড়েছে বহু পরিবার। জেলার নিম্নচাপ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকায়। এই কঠিন সময়ে সোমবার বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন পৌরসভার জনপ্রতিনিধিরা। অন্যদিকে পৌর প্রতিনিধিরা ত্রাণ শিবির এবং জলমগ্ন এলাকায় পরিবারগুলোর কাছে গিয়েছে সরাসরি সাহায্য তুলে দিতে। বন্যা দুর্গত অনেকেই জানিয়েছে খাবারের পাশাপাশি পানীয় জল, ঔষধ ও অস্থায়ী আশ্রয়ের তীব্র প্রয়োজন রয়েছে। অনেকের পরিবারই ইতিমধ্যে অস্থায়ী ক্যাম্পেও আশ্রয় নিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আরও খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নদীর জলস্তর বাড়তে থাকলে প্রয়োজনে দ্রুত উদ্ধার ও সরানোর ব্যবস্থাও রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ সম্মেলন। আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর কলকাতা শহরে আয়োজন করা হয়েছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, বা সংস্কারের বছর, ভবিষ্যতের জন্য রূপান্তর।
কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ সম্মেলন। আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর কলকাতা শহরে আয়োজন করা হয়েছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল ইয়ার অফ রিফর্মস, ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার বা সংস্কারের বছর, ভবিষ্যতের জন্য রূপান্তর। এই সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা তো উপস্থিত থাকবেনই। সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রেক্ষিতেই তিনি ফের কলকাতায় আসছেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং প্রতিরক্ষা সচিব এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 3 বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন মন্ত্রকের সচিবরাও এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে রিফর্মস, ট্রান্সফরমেশন অ্যান্ড চেঞ্জ এবং অপারেশনাল প্রিপেয়ারনেস। এই বিষয়গুলি সামরিক সংস্কার, গভীর সংহতি এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের প্রতি সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে দেশের বহুমুখী এবং কৌশলগত প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে বজায় রাখাও এই আলোচনার লক্ষ্য। এই সম্মেলন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে ক্রমাগত জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী আরও ক্ষিপ্র ও শক্তিশালী হয়ে উঠতে পারে। সম্মেলনে শুধুমাত্র উচ্চপদস্থ আধিকারিকরাই থাকবেন না, বরং সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তা এবং কর্মীদের সঙ্গেও আলাপচারিতার ব্যবস্থা করা হয়েছে। এর উদ্দেশ্য হল বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিগুলোও যেন সর্বস্তরের আলোচনায় স্থান পায়। হাই নিউজ নেটওয়ার্ক। নেপালের ছাত্র যুব বিদ্রোহ নিয়ে মুখ খুলল ভারত। মঙ্গলবার সকালে ভারতে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সে দেশে থাকা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। ছাত্র যুবদের বিদ্রোহে উত্তাল নেপাল। এই আবহে পড়শি দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত। মঙ্গলবার সকালে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে নেপালে বসবাস করা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নেপালকে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী বলে উল্লেখ করে সোমবারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হবে বলে ভারত আশাবাদী। ভারতের বিবৃতিতে বলা হয়েছে, আমরা সোমবার থেকেই নেপালের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রেখেছি। বহু তরতাজা প্রাণের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নেপালে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নয়াদিল্লির বার্তায় বলা হয়েছে, কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং আরও কয়েকটি শহরে কারফিউ জারি করেছেন। নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নেপাল প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে। সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই সোমবার সকাল থেকে প্রতিবাদে নামেন ছাত্র যুবরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশ পুলিশ প্রশাসনের হাতের বাইরে চলে যায়। নিয়ন্ত্রণ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় রবারের গুলিও। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশ শূন্যে নয়, তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। কারোর গায়ে লেগেছে, কারোর হাতে, আবার কারোর মাথায়। ভারতীয় সময় সোমবার রাত পর্যন্ত পুলিশের গুলিতে মৃতের সংখ্যা একাধিক। হুড়োহুড়ি, ধস্তাধস্তি, পুলিশের গুলি, লাঠিতে আহতের সংখ্যা আরও অনেক। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী 250 জনের বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে শুধু সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞাই নয়, সোমবারের বিক্ষোভের নেপথ্যে দীর্ঘদিনের পুঁজিভূত ক্ষোভ রয়েছে বলে মনে করছে সে দেশের অনেকেই। কারণ নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল। দেশে আর্থিক বৈষম্য নিয়েও ক্ষোভ বাড়ছিল ছাত্র যুবদের মধ্যে। তারই বহিঃপ্রকাশ ঘটে সোমবার। নেপালের এই অশান্তির পরিবেশের কারণে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে এসএসবি এবং দার্জিলিং জেলা পুলিশ। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি কার্যত মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সীমান্তে টহল দিচ্ছে এসএসবি, কড়া নজরদারি রাখছে দার্জিলিং জেলা পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী মরশুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে এআইএফএফ। ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী মৌসুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারে এআইএফএফ। ইতিমধ্যেই সুপার কাপের দিনক্ষণও জানিয়ে দিয়েছে ফেডারেশন। এবার আইএসএল-এর 10 ক্লাব মিলিতভাবে চিঠি দিল এআইএফএফকে। টেন্ডার ডেকে নতুন স্পন্সর খোঁজার প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থাও জানিয়েছে ক্লাবগুলো। চেন্নাই, পাঞ্জাব, বেঙ্গালুরু, গোয়া, হায়দ্রাবাদ, কেরালা, নর্থ ইস্ট, উড়িষ্যা, জামশেদপুর ও মুম্বাই আইএসএল-এর 10 ক্লাব মিলিতভাবে চিঠি দিয়েছে ফেডারেশনকে। তাদের পক্ষ থেকে লেখা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এআইএফএফ যেভাবে আইএসএল-এর কমার্শিয়াল সত্ত্বের টেন্ডারের জন্য সক্রিয়তা দেখিয়েছে তা প্রশংসাযোগ্য। তাছাড়া সুপার কাপ আয়োজনের তৎপরতা দেখিয়ে দিনক্ষণ ঘোষণা করায় ক্লাবগুলির পরিকল্পনার সুবিধা হবে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে অনেক ক্লাব প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে। এই অবস্থায় আইএসএল-এর স্পন্সর পেলে ক্লাবগুলোর পক্ষে সুবিধা হবে। তারা লিখেছে, আমরা আশা করি আইএসএল দীর্ঘমেয়াদী কমার্শিয়াল পার্টনার খুঁজে পাবে। তাতে ক্লাবগুলি নিজেদের পরিকল্পনা বজায় রাখতে পারবে, নিজেদের স্পন্সরও ধরে রাখতে পারবে এবং বর্তমানে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা তৈরি হবে না। অর্থাৎ ফেডারেশন যেন আপাতত সমস্যা সমাধানের জন্য তৎপরতা দেখানোর নামে ক্ষণস্থায়ী উপায় না খুঁজে সেটা যেন মনে করিয়ে দেওয়া হলো। তারা আরও লিখেছে, আমরা আত্মবিশ্বাসী যে টেন্ডার কমিটি ও পর্যবেক্ষক কমিটির সাহায্যে এআইএফএফ সমস্ত নীতি মেনে এমন পার্টনারের সঙ্গে চুক্তি করবে যারা আর্থিকভাবে সমৃদ্ধ ও স্থিতিশীল হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবে এবং আগে কোনো ঋণ নেই তার ইতিহাসে। আমরা বিশ্বাস করি খেলাধুলা ও ফুটবল প্রশাসনে সেই বিষয়ে অভিজ্ঞতা লোকেদের থাকা উচিত। ভারতীয় ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নতি নতুন কমার্শিয়াল পার্টনারের বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও আর্থিক অবস্থার উপর নির্ভর করবে। এই পরিস্থিতিতে গোটা প্রক্রিয়ায় এআইএফএফ বা কমিটিগুলোর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ক্লাবগুলো অবশ্যই তাদের পাশে থাকবে বলে জানিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি, তবে সুপার কাপের সূচি চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিবৃতি দিয়ে ফেডারেশন জানিয়েছে আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তবে সুপার কাপের সূচি চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ। রবিবার বিবৃতি দিয়ে ফেডারেশন জানিয়েছে আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ। আইএসএল-এর আগে সুপার কাপ আয়োজনের কথা আগেই জানিয়েছিল এআইএফএফ। সেই মতোই শনিবার রাতে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাব গৃহীত হয়েছে ভার্চুয়াল বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে আগামী 25 অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। প্রতিযোগিতার ফাইনাল হবে 22 নভেম্বর, অর্থাৎ প্রায় 1 মাস ধরে চলবে প্রতিযোগিতা। যদিও জানানো হয়নি কোথায় হবে প্রতিযোগিতা। ঠিক হয়েছে অংশগ্রহণকারী 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের প্রথম 4টি দল সেমিফাইনালে উঠবে। জানা গিয়েছে সোমবার থেকে সংশ্লিষ্ট ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ শুরু করবে এআইএফএফ। এছাড়াও ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য 3 সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। কমিটিতে থাকবেন এএফসির অডিট এবং কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরম মুরুগাসু এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।